আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পে 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আপু টেবিল থেকে পানির মগটা নিয়ে আপু মুখ ধুয়ে দাঁড়িয়ে গেল। আমার দিকে তাকিয়ে আপু তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে বলল, দেখ আমাকে কেমন লাগছে। জানিস সেক্স করতে কতটা মজা লাগে? এই যে দেখ আমার শরীরে কত জায়গায় ট্যাটু করা আছে। তুই আমাকে বিয়ে করে নে, জীবনে তোর কোনো কাজ করতে হবে না, সারা জীবন আমি তোরে ইনকাম করে খাওয়াবো। আমি বললাম, তোরে বিয়ে করার চেয়ে বাজারের কোনো নষ্ট নারীকে বিয়ে করা অনেক ভালো হবে। তারা আর যাই করুক, তোর মতো পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে না। ছোট আপু এসে আমার উপর বসে বলল, আমার সাথে সেক্স করবি? তাহলে তোরে ছেড়ে দিব, যা, আমাকে তোর বিয়ে করতে হবে না। আমি আপুকে ঠেলে দূরে দিয়ে বললাম, এখন আমার হাত পা বাঁধা আছে, এজন্য তোরে কিছু বললাম না, নইলে তোরে আমি যে কি করতাম। তবে এটা মনে রাখিস, আমি একদিন তোর মুখে মুতে দিব সত্যি। আমার কথা শুনে আপু দাঁড়িয়ে থেকেই বলল, সে পরে দেখা যাবে, তবে এটা কিন্তু আমিও করতে পারি। তুই আমাকে চ্যালেঞ্জ করলি না, আমি তোরে বলছি আজকে রাতে তোর সাথে আমি এমন কিছু করব তুই ভাবতেও পারবি না। তোরে হাতেও মারবো না, পায়েও মারবো না, শুধু তোর সাথে একটা ভিডিও তৈরি করব, শুধু এই পর্যন্তই। হঠাৎ ভাই থেকে রাসেল ভাই আওয়াজ করে বলল, কিরে তোর হলো কি? দরজা খুলে দিব এখন? রাসেল ভাইয়ের কথা শুনে ছোট আপু কাপড় পরতে পরতে বলল, ভিতরে চলে আয় ভাইয়া। রাসেল ভাই দরজা খুলে ভিতরে চলে আসলো। ছোট আপু আমার কাছে এসে আমার ঠোঁটে ওর ঠোঁট লাগিয়ে দিল। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে আপু বলল, একটা সত্যি কথা কি জানিস, আমি এই গ্রামের সবার সাথে একটা করে ভিডিও বানাবো, তোরেও ছাড়বো না। তবে এর মাঝে তোরে বিয়ে করে তোর সাথে বাসর রাতের ভিডিও বানাবো, একদম লাইভ করব, কি বলিস? যাতে আমরা আরো বেশি ভাইরাল হতে পারি। আমি চোখ গরম করে বললাম, 1 মাসে কি সময় চলে যায়? আরো অনেক সময় থাকে, দেখাই যাবে। ছোট আপু এবার বলল, ভাইয়া ওকে নিয়ে ওটার সাথে বেঁধে রাখ রাত পর্যন্ত, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। রাসেল ইশারা করতেই একটা ছেলে এসে আমার হাত বেঁধে দিল। রাসেল আমাকে ধরে গাড়িতে তুলে আমার পাশেও বসে বলল, কি বললাম আমার বোন তোরে? আমি দাঁত কেলিয়ে হেসে বললাম, তোর বোন বলছে আমি যেন ওকে রাস্তায় ফেলে সবার সামনে ধর্ষণ করি। আমার কথা শুনে রাসেল গাড়ির ভিতরেই আমাকে মারতে লাগলো। মারতে মারতে বলছে, শালা তুই আমার বোনের নামে খারাপ কথা বলিস? তোর এত বড় সাহস কিভাবে হয় আমার বোনের নামে খারাপ কথা বলার? আমি হাসতে হাসতে আপুর বলা পঞ্চায়েতের নাম বললাম, ওখানে ঢুকে দেখ। তবে একটা কাজ করবি, মাঝে মাঝে তো পর্ন ভিডিও তুইও দেখিস, এখন থেকে তুই তোর বোনের পর্ন ভিডিও দেখবি। তোর বোন আবার পর্ন ভিডিও ভালো তৈরি করে। আমার কথা শুনে রাসেল চুপ হয়ে গেল। ওর চোখে মুখে আবার কেমন যেন একটা টেনশনের চিহ্ন দেখা যাচ্ছে। গাড়ির ভিতরে হঠাৎ রাসেল আমার হাত ধরে বলল, তোরে আমি আমার সবকিছু লিখে দিব, আমার যত জমি আছে সব আমি তোর নামে লিখে দিব, তাও তুই আমার বোনকে বিয়ে কর। আমি বললাম, ভালো একটা কথা বললি, এখন আমি যদি তোরে বলি আমি তোরে 5 কোটি টাকা দিব, বিনিময়ে তুই পর্নস্টারকে বিয়ে করবি, করতে পারবি কি? এই ধর বিখ্যাত পর্নস্টার মিয়া খলিফা, তুই তাকে বিয়ে করতে পারবি? রাসেল পিস্তল বের করে আমার মাথায় ধরে বলল, তুই আমার বোনকে ওদের সাথে তুলনা দিস? আমি হাসি দিয়ে বললাম, তোর বোনকে আমি অনেক কিছু বলে এসেছি, সেগুলো আমার ফোন করতে হবে না। এখন আমাকে মারলে তোর বোন তো রাতে আমার সাথে ভিডিও বানাবে, তখন কি হবে? এই কথা বলে আমি হাসতে লাগলাম। হাসতে হাসতে বলছি, কখনো ভাবি নাই আমার পরিবারের মানুষগুলো আমার বিরুদ্ধে দাঁড়াবে। আগে শুনতাম মানুষ বলতো রক্তের সম্পর্ক ছাড়া একমাত্র কেউ আপন হয় না, কিন্তু এখন দেখি তার উল্টো। আমার কথা শুনে রাসেল আর কিছু বলে নাই, চুপচাপ গাড়িতে বসে আছে। কিছুক্ষণ পর একটা নিরিবিলি পরিবেশের সামনে গাড়ি গিয়ে থামলো। এখানে আশেপাশে আমি তেমন কাউকে দেখতে পাচ্ছি না, হয়তো এখানে কেউ থাকে না, তবে সামনে একটা বিল্ডিং আছে শুধু। এটা দেখে কেমন গোডাউন গোডাউন মনে হচ্ছে। আমাকে ধরে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেখি একজন মহিলা, একজন পুরুষ আর একটা মেয়েকে বেঁধে রেখেছে। আমাকে ওদের পাশে বেঁধে রেখে রাসেল বলল, ওরা হলো রিমির বাবা মা, তোদের সেনাবাহিনী কি অসহায় দেখ। আর রিমি ম্যাডাম মেজর হওয়ার পরেও আমার কিছু করতে পারছে না, যেখানে তো তুই সামান্য একটা মহিলা মাত্র। আমি বললাম, আমাকে ময়লা ভেবে ছেড়ে দিস না, নইলে তোর অনেক বড় ক্ষতি হবে, যেটা তুই চিন্তাও করতে পারবি না। রাসেল আমার মুখে লাথি মেরে বলল, কুত্তার বাচ্চা চুপচাপ এখানে বসে থাক, কথা বলে মেজাজ গরম করবি না, নইলে খুব খারাপ হবে। আমি বললাম, মরার আগে আমাকে মেরে ফেল, নইলে তোরা সবাই বিপদে পড়ে যাবি। আমি যদি এখান থেকে একবার বেঁচে ফিরি না, তাহলে তোদের খবর আছে। রাসেল বলল, তাই নাকি? সে পরে দেখা যাবে, এখন এখানে থাক, আমি একটু রেডি হয়ে আসি, তোর সাথে আবার আমার বোনের বিয়ে দিতে হবে। জানিস তো হাতের আঙ্গুল যদি সোজা করে কাজ না হয় তাহলে সেটা বাঁকা করতে হয়। আমার কথা আবার কেউ মানতে চায় না, যখন আমি জোর করে কাজ করি তখন ঠিকই সবাই মানে, তোর সাথে হয়তো সেটা করতে হবে। আমি বললাম, যা
তুই চেষ্টা করে দেখ যদি পারিস। রাসেল আর কিছু না বলে হাসতে হাসতে চলে যাচ্ছে। আমাকে শুধু বলে গেল, সে তো সময় হলেই দেখা যাবে কেমন। রাসেল চলে যাওয়ার পর দুইটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে দেখতে পারছি। আমি পিছনে তাকিয়ে রিমির বাবাকে বললাম, আঙ্কেল আপনার মেয়ে আমাকে এখানে পাঠিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে এখান থেকে বের করে নিব। এই বলে আমি আমার পায়ের ভিতর থেকে চাকুটা ধীরে ধীরে হাতে নিতে লাগলাম। আমার হাত পা বাঁধা আছে। অনেক চেষ্টার পর হাতের দড়িগুলো কেটে দিলাম। সামনে তাকিয়ে দেখি ছেলে দুইটা বসে বসে আড্ডা দিচ্ছে। আমি কোনো মতে পায়ের বাতগুলো খুলে পিছন থেকে পিস্তল বের করলাম। সবচেয়ে মজার বিষয় হলো আমার কাছে যে পিস্তল ছিল ওরা কেউ বলতেও পারে নাই। আমি ধীরে ধীরে দরজার কাছে চলে গেলাম। আস্তে করে বললাম, কি ব্যাপার, তোমরা আমাকে না মেরে এখানে বসে আছো? ছেলেগুলো আমার দিকে ঘুরে তাকাতে তাকাতে আমি সরাসরি ওদের গুলি করে দিলাম। আর দুইটা ছেলে ধপ করে মাটিতে পড়ে গেল। আমি ভিতরে গিয়ে রিমির বাবা আর মাকে বাঁধন খুলে দিলাম। রিমির বোনের দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে কেমন যেন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না আমি আবার কি করেছি। বাইরে এসে দেখি একটা বাইক শুধু আছে এখানে। আমি বাইকে উঠে বললাম, আপনারা আমার পিছনে বসে পড়েন। আমি বাইক চালাচ্ছি, আন্টি আর আঙ্কেল শুধু পিছনে বসলো। মাগার রিমির বোনের বসার জায়গা হচ্ছে না, তবে রিমির থেকে হয়তো কিছুটা ছোট হবে ওর বোন। রিমির যে একটা ছোট বোন আছে এটা আমার অজানা ছিল। রিমির বোনের বসার জায়গা হচ্ছে না দেখে বললাম, আমার কিছু করার নেই আপু, আমি একাই এই মিশনে আসছি, আপনার বোনকেও বলে আসি নাই, এজন্য কিছু আনা হয় নাই। আপনি যদি মাইন্ড না করেন আমার সামনে বসতে পারেন, তাছাড়া ওরা হয়তো এখন চলে আসবে, ফলে আমরা বিপদে পড়ে যাব। আন্টিও আমার সাথে বলল, ওকে তোর বোন পাঠিয়েছে, ও তোর ভাইয়ের মতো, তাড়াতাড়ি বসে পড়। রিমির বোন চোখ বন্ধ করে আমার সামনে বসে পড়লো। আমি যতটা পারি নিজেকে কন্ট্রোল করে বাইক চালাচ্ছি। কিছুটা সামনে যেতেই দেখি রাস্তায় আমার ক্লাসমেট সুমন দাঁড়িয়ে আছে। তবে সুমনের এক হাতে একটা পিস্তল আছে, ওর তো শুধু একটাই হাত আছে। চিন্তা করলাম রাসেল কখন এসে যায় এর কোনো হিসাব নেই, সুমনের সাথে পরে কথা বলা যাবে। এজন্য আমি একটু জোরে বললাম, সুমন তোর সাথে আমি পরে কথা বলবো নি, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। সুমন আমার কথা শুনে বলল, রিফাত বাইক থামা, নইলে আমি কিন্তু গুলি করব। আমি আমার মতো বাইক চালাতে লাগলাম। আর আমি যখন কিছু বলবো তার আগেই সুমন আমার বাম পায়ে গুলি করে দিল। আমি বাইক আরো জোরে চালাতে লাগলাম। সুমনকে আর দেখা গেল না। আন্টি পেছন থেকে বলল, বাবা তোমার পায়ে গুলি লেগেছে, হাসপাতালে যাওয়ার দরকার তোমার। আমি শুধু বললাম, আন্টি হাসপাতালে পরে আগে আপনাদের সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে হবে। আমার বাম পাটা একদম অবশ হয়ে গেছে, ওখানে গুলি লাগার কারণে রক্ত পড়ছে। রিমির বোন আমার পকেট থেকে ফোনটা নিয়ে কাকে যেন ফোন করতে লাগলো। আর কিছুক্ষণ পর বুঝলাম ওর বোনকে কল দিয়েছে। আমি আর কিছু বলি নাই, চুপচাপ বাইক চালাতে লাগলাম। তবে আমি ভাবতেও পারি নাই সুমন আমাকে গুলি করবে। সুমন আমার ছোটবেলার বন্ধু ছিল, আর ও ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। আন্টি ওনার ওড়না দিয়ে আমার পা বেঁধে দিয়ে বলল, বাবা প্লিজ ওখানে একটা হাসপাতালে নিয়ে চলো। আমি বললাম, তার আর দরকার নেই আন্টি, আমি যেতে পারবো। আন্টি বলল, কিন্তু বাবা তোমার তো খুব ব্লাড বের হচ্ছে। আমি বললাম, কিচ্ছু হবে না আমার, চিন্তা করবেন না। অনেকক্ষণ জার্নির পর আমাদের বাসার পাশের একটা হাসপাতালের সামনে গিয়ে বাইক থামালাম। রিমির বোনকে ইশারা করে বললাম, আমাকে একটু ধরে ভিতরে নিয়ে যাও, আমি আর পারছি না। এই কথা বলে আমি বাইক থেকে নিচে পড়ে গেলাম। রিমির বোন বাইক সাইড করে রেখে আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে যেতেই ডাক্তার বলল, এটা পুলিশ কেস, আমরা এটা দেখতে পারবো না। আমি আমার আইডি কার্ড বের করে বললাম, এটা আমার কার্ড। আমার কার্ড দেখে সবাই রীতিমতো ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি আমাকে ভিতরে নিয়ে গেল। ডাক্তাররা সবাই মিলে আমার ট্রিটমেন্ট করতে লাগলো। কিছুক্ষণ পর মাইক্রোর হর্নের শব্দ শুনলাম। আমি বুঝলাম যে রিমি ম্যাডাম এসেছে। কিছুক্ষণ পর ডাক্তার আমাকে বলল, আপনি এখন বিপদমুক্ত, তবে আপনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, এজন্য আপনার রক্তের দরকার। আপনার পরিচিত কেউ আছে কি? আমি শুধু বললাম, দাঁড়ান আমি দেখছি। কিছুক্ষণ পর রিমি ম্যাডামের আম্মু ভিতরে প্রবেশ করলো। আমি ওনাকে দেখে বললাম, আন্টি আপনি এখনো বাসায় যাননি? আন্টি আমাকে কিছু বলবে তার আগেই একজন নার্স এসে আন্টিকে বলল, আপনি বেডে শুয়ে পড়েন, আমি সব ব্যবস্থা করছি। আন্টি শুধু আমার দিকে তাকিয়ে বলল, আমাদের জন্য এত কিছু করলে আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না, এটা কি করে হতে পারে? আমি বুঝেছি আন্টি আমাকে রক্ত দিবেন। আমি শুধু একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। এভাবে কিছু সময় চলে যাওয়ার পর একজন ডাক্তার এসে বলল, এখন আপনি একদম পুরোপুরি বিপদমুক্ত, তবে কয়েকদিন একটু ছুটিতে থাকতে হবে, তাহলে আপনার পা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর আমি এই বিষয়ে আপনার মেজরের সাথে কথা বলেছি। ডাক্তার এই কথা বলে বের হতেই রিমি ম্যাডাম সেনাবাহিনীর পোশাকেই ভিতরে ঢুকলো। আমি রিমি ম্যাডামকে দেখে মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমি দাঁড়াতে পারলাম না।
রিমি ম্যাডাম কিছু না বলে একটা চেয়ার টেনে আমার পাশে বসে বলল, আমার অর্ডার ছাড়া তোমাকে মিশনে যেতে কে বলেছে? আমি বললাম, আসলে ম্যাডাম হয়েছে কি। এবার রিমি ম্যাডাম চোখ গরম করে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি বলছি এর উত্তর দাও। এখন যদি আমি রিমি ম্যাডামকে কিছু বলি তাহলে উনি কিছুই বুঝবেন না, এজন্য আমি মাথা নিচু করে চুপচাপ শুয়ে আছি। রিমি ম্যাডাম আবার বলল, আমার কথা না শোনার জন্য তোমার চাকরি যেতে পারে। এখন যদি আমি এটা করি। পাশ থেকে রিমি ম্যাডামের আম্মু বলল, মারে এটা করিস না, ও আমাদের বাঁচাতে গিয়েছিল, যা হয়েছে এসব বাদ দে, ওর কারণে আমরা আজকে বেঁচে ফিরে আসছি। আর তুই কি করলি? মেজর হয়েও তো আমাদের বাঁচাতে পারলি না। রিমি ম্যাডাম আন্টির কথার জবাব দিয়ে আমাকে বলল, এই ছেলে তুই কিভাবে জানিস যে আমার আম্মুকে ওরা তুলে নিয়ে গেছে? আমি বললাম, ম্যাডাম রাসেল আমার চাচাতো ভাই, আমাদের বাড়ি এখানে। রাসেলের বোনকে আমি বিয়ে করি নাই দেখে ও আমার বাবাকে মেরেছে। আমি কোনো একভাবে জানতে পেরেছি যে ও আপনার পরিবারকে অপহরণ করেছে। তাছাড়া ম্যাডাম আমি ছোটবেলায় আপনার পিছনে। রিমি ম্যাডাম আমাকে থামিয়ে বলল, এত কথা তোমার বলতে হবে না, সুস্থ হওয়ার পর আবার চাকরিতে ফিরে আসবা, তবে কোনো প্রকার দেরি চলবে না, আর আমার সাথে বিয়াদবি করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। রিমি ম্যাডামের আম্মু বলল, তাহলে তুমি কামাল সাহেবের ছেলে? আমি বললাম, জি আন্টি। আন্টি বলল, আচ্ছা এখন তোমরা থাকো কোথায়? আমি আমার বাসার ঠিকানা দিয়ে বললাম, আমাদের বাসায় যাবেন কিন্তু আন্টি। আন্টি রিমি ম্যাডামের দিকে তাকিয়ে বলল, খুব তাড়াতাড়ি আমি তোমাদের বাসায় যাব, চিন্তা করো না। রিমি ম্যাডাম দাঁড়িয়ে ওনার আম্মুকে বলল, আম্মু বাইরে গাড়ি দাঁড় করানো আছে, আমাকে এখন যেতে হবে, আমি ড্রাইভারকে বলে দিব তোমাকে বাসায় দিয়ে আসতে, এখন আমি গেলাম। রিমি ম্যাডাম চলে যাবে। তখন আমি বললাম, ম্যাডাম আমার চাকরি যাবে না তো আবার? রিমি ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, 10 দিন পর কিভাবে চাকরিতে ফিরে আসবা আমি এটা জানি না, যদি না আসো তাহলে তোমার চাকরি শেষ, আমার কিছু করার থাকবে না। এই কথা বলে রিমি ম্যাডাম বাইরে চলে গেল। আমি মনে মনে বললাম, এই মেয়ে কি রে ভাই, একটু হাসে না, সবসময় কেমন যেন রেগে থাকে। তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি রিমি ম্যাডাম আমাকে চিনতে পারে নাই। আমি ওনাকে আমার পরিচয় দেওয়ার পরেও আমাকে চিনতে পারলো না, ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। আন্টি বলল, কি চিন্তা করো বাবা? আন্টির কথা শুনে বললাম, কিছু না আন্টি। আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, আমার মেয়ের কথাই তুমি কিছু মনে করো না, ও সবসময় এমনই থাকে, এই একটু রাগী আর কি, তবে ওর মনটা অনেক ভালো। আমি বললাম, আঙ্কেল কোথায় আন্টি? আন্টি বলল, তোমার আঙ্কেল হয়তো রিমির বোনকে নিয়ে বাসায় চলে গেছে, আসো আমি তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, না আন্টি তার আর দরকার নেই, কিছুক্ষণ পর আমি নিজেই একাই চলে যাব, আমি আমার বোনকে বলছি এখানে আসতে। আন্টি এবার আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে আমাকে কি তুমি ফিরিয়ে দিবে? আমি বললাম, কি যে বলেন না আন্টি, আপনি আপনি আমাদের মেজরের আম্মু, আপনি কিছু বলবেন আমি আবার কিভাবে ফিরিয়ে দিব বলেন? আমার কথা শুনে আন্টি একটা হাসি দিয়ে বলল, খুব শীঘ্রই আমি তোমাদের বাসায় যাব, তবে আমার মেয়ের কথাই কিছু মনে করো না, ও একটু এমন টাইপের মানুষ। আমি বললাম, আরে না আন্টি আপনি কি যে বলেন, তবে আপনাকে আমার এখন ম্যাডাম ডাকতে হবে, কারণ আপনি আমাদের বড় ম্যামের আম্মু। আন্টি বলল, এইসব কখনো ডাকবে না, যেটা ডাকো ওইটাই ভালো, তবে আমি তোমাকে ছোটবেলায় অনেক জায়গায় দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথাও যে দেখেছি এটাই মনে করতে পারছি না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমি যে রিমি ম্যাডামের পিছনে ঘুরতাম তা আন্টি মনে করতে পারছে, কিন্তু আমাদের রিমি ম্যাডামের কি এইসব মনে হচ্ছে না, নাকি তিনি বুঝেও না বোঝার ভান করছেন? এর মাঝে আন্টি বিদায় নিয়ে চলে গেল। আমি ফোনটা বের করে মাইকে কল দিয়ে বললাম, রিয়াকে নিয়ে আমাদের পাশের হাসপাতালে চলে আয়, এই বলে ফোনটা কেটে দিলাম। এবার মাথায় 2 হাত ধরে চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলাম, সুমন আমাকে কোন কারণে গুলি করলো? ও আমার ছোটবেলার বন্ধু, কিন্তু ও আমাকে গুলি করতে পারলো। আমি জানি সবকিছু এলোমেলো হয়ে যেতে পারলেও সুমন সবসময় ঠিক থাকবে। দূর, আমি কি সব চিন্তা করছি? যেখানে আমার চাচাতো ভাই আমার বাবাকে ছাড়ে নাই, সেখানে আবার আমার কাছের বন্ধু কি? এইসব চিন্তা করতে করতে রিয়া আর মাই হাসপাতালে চলে আসলো। মাই এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তোর কি হয়েছে? আমি হাসি দিয়ে বললাম, তেমন কিছু হয় নাই, তবে এই পায়ে শুধু একটা গুলি লেগেছে, চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোরে আমি আগেই বলছিলাম তুই একা যাস না, কিন্তু আমার কথা তো আর শুনলি না, এখন কি বাসায় যাবি? আমি বললাম, এখন বাসায় যাব। আমি মাইকে আর রিয়াকে ধরে কোনো মতে হাসপাতাল থেকে বের হলাম। মাই আর রিয়া আমার 2 পাশে বসলো। হঠাৎ করে রিয়া বলল, রিফাত আমার বিয়েটা ভেঙে গেছে। আমি রিয়ার দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, কি বলিস, তোর বিয়ে আবার কিভাবে ভেঙে গেল?
রিয়া বলল, বাসায় চল, তারপর তোরে আমি সবকিছু বলছি। গাড়ির ভিতরে রিয়ার সাথে আর তেমন কোনো কথা হয় নাই। বাসায় যাওয়ার পর আম্মু একটু কান্না করছে, তবে আম্মু আমাকে এটাই বলেছে, যে কাজে নিজের জীবন যাওয়ার ঝুঁকি আছে সেই কাজ করতে হবে না, আগে নিজের জীবন তারপর কাজ। রুমে যাওয়ার পর আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিয়ে চলে গেল। একটু পর রিয়া একটা আম খেতে খেতে রুমে ঢুকে বলল, কিরে রিফাত, কি করিস? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এই তো শুয়ে আছি। রিয়া আমার পাশে বসে বলল, তোর চেহারা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আমি বললাম, তাহলে একটা কিস কর। রিয়া আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, উল্টাপাল্টা কথা বললে একদম তোর মুখে দিব। আমি বললাম, আচ্ছা বাবা, সরি। এখন তোর বিয়ে কি কারণে ভেঙে গেছে এটা বল। রিয়া বলল, ছেলে সরকারি চাকরি করে, সবকিছু ঠিকঠাক ছিল। তবে সেই দিন আমি লুকিয়ে ছেলের বাসায় গিয়েছিলাম, তবে গিয়ে দেখি সারা টাকলা হয়ে বিছানায় শুয়ে আছে, আর ওর মাথায় নকল চুল লাগানো। আমি কি টাকলা ছেলেকে বিয়ে করব বল? এজন্য সবার সামনে ওকে অপমান করে বিয়ে শেষ করে দিছি। আমি বললাম, ছেলে সরকারি চাকরি করে, মাথায় চুল আছে কি নেই সেটা দেখার বিষয় হলো, তোর তো টাকার দরকার। রিয়া বলল, আমি বুঝি টাকাকে বিয়ে করব? টাকা দেখে বিয়ে করলে জীবনেও বাচ্চার মুখ দেখতে হবে না। আমি বললাম, ওমা, আমি আছি কেন? তুই টাকা দেখে বিয়ে কর, বাকিটা আমি দেখব। রিয়া এবার রেগে বলল, তাই না? এই কথা বলে রিয়া আমাকে ইচ্ছামতো মারতে লাগলো। আমি রিয়াকে থামাতে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, আমাকে ছেড়ে দে। রিয়া আমার কাছ থেকে ছেড়ে ওকে ছাড়িয়ে নিয়ে এক কথায় দাঁড়িয়ে আছে। আমি বুঝেছি ও লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি ওকে সরি বলে বললাম, বাদ দে না এইসব, তুই আমার ফ্রেন্ড, তোকে আমি জড়িয়ে ধরবো না তো কে ধরবে? রিয়া বলল, আমাকে বিয়ে করবি তুই? আমি বললাম, ধুর রিয়া, মজা করিস না তো তুই। রিয়া বলল, তোর এইসব মজা মনে হয়? আমি রিয়াকে আমার পাশে বসিয়ে বললাম, চিন্তা করিস না, একজন গেছে তো কি হয়েছে, দেশে কি ছেলের অভাব পড়ছে? রিয়া মাথা নিচু করে বলল, আমি কি বলতে চেয়েছি তুই বুঝলি না রিফাত, থাক, তোর বুঝতে হবে না, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? আমি বললাম, বল, কি করতে হবে? তবে আমি চেষ্টা করব। রিয়া বলল, তুই তো জানিস আমি আগে কি কাজ করতাম, এখন আমি চাই আমার কাজগুলো তুই কর, আমি যতটা পারি তোরে সাহায্য করব। তোরে আমি এটাই বলতে চাই, আমার সবকিছুর দায়িত্ব তুই নিবি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, দেখ রিয়া, আমার নতুন নতুন চাকরি হয়েছে, আমি আবার এইসবের ভিতরে জড়াতে চাই না, তাছাড়া আমি তো সময় পাই না। রিয়া বলল, সময় পেতে হবে না তোর, আমি কিছু লোক রেখে দিব, তুই শুধু ওদের বলবি কিভাবে কি করতে হবে, আর কিচ্ছু না। দেখ, কালকে একটা 3 বছরের বাচ্চাকে মেরেছে, আমি জানি ওরা কে, কিন্তু আমি কিছুই করতে পারছি না, কারণ আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমি বললাম, আমাকে একটু সময় দে, আমি চিন্তা করে তোরে সবকিছু জানাবো। রিয়া আমার ঠোঁটে কিস করে বলল, তুই আমার বন্ধু, এটা কোনো বিষয় না। আমি আবার চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বললাম, তুই কিছু করলে এটা কোনো বিষয় না, আর আমি কিছু করলে এটা উল্টাপাল্টা হয়ে যায়। রিয়া দাঁত কেলিয়ে বলল, এটাই তো। তবে তোর মনটা খুব ভালো রিফাত, তুই অনেক ভালো একটা মেয়ে পাবি। আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস? আমি বললাম, সব কথা যদি তোরে একদিনে বলে দিই তাহলে কি হলো, অন্য একদিন বলবো। রিয়া বলল, তাহলে এখন কি আমি চলে যাব? আমি বললাম, যা, আমি একটু ঘুমাবো। রিয়া বলল, আমিও তোর পাশে ঘুমাই। আমি বললাম, ঘুমাতে পারিস, সমস্যা নেই, তবে প্রেগনেন্ট হলে আমাকে আর দই দিবি না, আমি আবার ফ্রিতে। রিয়া বলল, লুচ্চা কোথাকার, তোর সাথে তো কথা বলাটাই আমার ভুল। আমি বললাম, দেখ রিয়া, আর যাই বলিস লুচ্চা বলবি না একদম, নইলে খুন করে দিব। রিয়া বলল, চারিদিকে রক্তের বন্যা, এর মাঝে শুধু আমি পড়ে আছি, পাশে ছিলি তুই, যাকে একটু ভরসা করে তোর হাত ধরবো বলে হাতটা বাড়িয়েছিলাম, কিন্তু সেই হাতটাই কেটে দিলি আমার। এত এত লাল গোলাপের মাঝে শুধু আমি ফুলের কাঁটাটুকুই পেলাম। হতে চেয়েছিলাম ভালো, আর হয়ে গেলাম খারাপ। সমাজ আমাকে বলে আমি খারাপ, কিন্তু আমার মনের ভিতর যে কি চলছে এটা কেউ বুঝতে পারে না। সবাই স্বার্থপর রে রিফাত, এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, সময় আমাদের সবকিছু শিখিয়ে দেয়। এই কথাগুলো বলে রিয়া কান্না করে দিল। আমি বুঝলাম না হঠাৎ করে ওর কি হয়েছে। আমি ওর হাত ধরে বললাম, হঠাৎ করে এইসব কথা বলে কান্না করে দিলি কেন, তোর কি হয়েছে রিয়া? রিয়া চোখের পানি মুছে দাঁড়িয়ে বলল, আজকে আমি আসি রে, তোর সাথে আমি পরে কথা বলবো। রিয়া আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ আগে রিয়া কি সুন্দর হাসি মুখে কথা বলছিল, আর হঠাৎ করে ওর কি এমন হয়ে গেল যার কারণে ও কান্না করে ফেললো। আর এইসব কথাগুলোর অর্থ কি আমি কিছুই তো বুঝতে পারলাম না। ফোনের আওয়াজ শুনে আমার নজর গেল ফোনে।
ফোনটা হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার। আমি মাঝে মাঝে অচেনা নাম্বারে কেউ কল দিলে কম ধরি, তবে আজকে কি মনে করে ফোনটা রিসিভ করলাম বলতেই পারি না। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মেয়ে কণ্ঠে আওয়াজ এলো। যখন আমার জন্ম হয়েছে তখন আমি দুনিয়ার কিছুই ভালো করে জানতে পারি নাই। আর যখন থেকে আমি বড় হয়েছি বা কোনো ভুল কাজ করেছি, তখন থেকে আমার বড় ভাই বলতো তোর বিয়ে হলে তোর চাচাতো ভাইয়ের সাথেই হবে। তুই তো পালিয়ে চলে গেলি, তবে টেনশনে আমাকে রেখে গেলি। আমি তোরে কসম করে বলছি, 1 সেকেন্ডের জন্য হলেও তুই আমার হাজবেন্ড হবি, এবং এই 1 সেকেন্ডের অর্ধেক ভাগ করে আমি সেই সময়টা তোর সাথে এক বিছানায় কাটাবো, এবং আমি দুনিয়ার সকল মানুষকে দেখাবো যে তুই আমার স্বামী আর আমার সাথেই তুই বাসর করলি। আমি হাসতে হাসতে বললাম, আরে ছোট আপু যে, আর কি বললেন আমাকে আপনি 1 সেকেন্ডের জন্য হলেও আমার হাজবেন্ড বানাবেন? আহারে মেয়ের কি শখ। আমি তার এলাকা থেকে পালিয়ে চলে আসলাম, আমাকে কিছু করতে পারে নাই, আবার আমাকে নাকি তার স্বামী বানাবে। একটা বুদ্ধি দিই, রাতে শুয়ে শুয়ে এইসব স্বপ্ন দেখবেন, তাহলে যদি পূরণ হয় আর তুই আমার সামনে পড়বি না, নইলে তো তুই জানিস আমি তোর কি করতে পারি। আপু বলল, তুই আর আমার কি করবি, যেখানে তোর প্রাণপ্রিয় বন্ধু টাকার জন্য তোর পায়ে গুলি করলো। আমি তো বলছিলাম তোরে যেন জায়গায় মেরে ফেলে, কিন্তু ও ভুল করে ফেললো। আমি বললাম, আপু মনে আছে আমি আপনাকে বলছিলাম মরার আগে আমাকে মেরে ফেলেন, নইলে আপনার যে আমি কি অবস্থা করব এর কোনো হিসাব নেই। আগামী 1 মাসের ভিতরে আমি রাসেল ভাইকে মেরে তোদের বাসার সামনে টুকরো টুকরো করে ওর মাংসগুলো রাস্তায় ফেলে রাখবো। যদি আমাকে আটকাতে পারিস তাহলে আটকিয়ে দেখা। আপু বলল, ইস এভাবে বলে না বেবি, আমি তো ভয় পেয়ে গেছি। হুমকি দিস নাকি ভয় দেখাস? দেখ তোর হুমকি শুনে আমি বিছানায় হিসু করে দিছি, এমনি রুমের ভিতরে পন ভিডিও করছিলাম, আর তুই সবকিছু নষ্ট করে দিলি। আমি বললাম, বাজারের নষ্টা মেয়ে তোরে আমি। আপু বলল, কি করবি, আমার গালে চুমু দিবি? বললাম, তোর মুখে আমি যখন মুতবো না তখন বুঝবি তোর সাথে আমি কথা বলে আমি আমার মুখ খারাপ করছি কেন। আপু বলল, কেন, আমাকে এই অবস্থায় দেখে তোর ভালো লাগে নাই? তুই যদি বলিস তো। আমি আর কিছু না বলে ফোনটা কেটে বন্ধ করে দিলাম। আমার মাথা যেন একদম ধরে গেছে এই মেয়ের সাথে কথা বলে। সিসি, একটা মেয়ে এতটা নষ্ট কিভাবে হতে পারে। সামনে থাকা দেয়ালে আঘাত করে নিজের রাগ কম করতে কন্ট্রোল করতে লাগলাম। এরে এরে আমার বোন বলতেও লজ্জা করে। ওর মুখে থুতু দিয়ে আমি বেশ ভালোই করেছি। মাইকে ডাক দিতেই মাই ভিতরে আসলো। আমি ওকে বললাম, আমার মাথায় একটু পানি দে, আমার মাথা গরম হয়ে গেছে। মাই আমার মাথায় পানি দিয়ে চুপচাপ বাইরে চলে গেল। এখন রাগ কিছুটা হলেও কন্ট্রোল হয়েছে। রাতে খাবার খেয়ে সবকিছু ভুলে ঘুমিয়ে গেলাম। সকালে দরজায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।